ট্রানজেকশন কস্ট থিওরি, মোটিভেশন থিওরি, তারপরে হচ্ছে প্রপার্টি রাইটস থিওরি, বেসিক প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল। এটা পরীক্ষা থাকে প্রায়। তো এটার সাথে আছে এজেন্সি প্রবলেম। এজেন্সি প্রবলেমটাও পরীক্ষা থাকে, যে এজেন্সি প্রবলেমটা কেন হয়, এটা কি জিনিস। তারপরে যেটা আমি আরো কিছু জিনিস সাজেশনে উল্লেখ করেছি, বাট মেজারমেন্ট অফ দ্য প্রফিট 2.5। তাহলে প্রথমে আমি বললাম এখানে 2.2, 2.3 আর 2.4 চ্যাপ্টার 2 থেকে। তারপরে 2.5, এখানে কিছু জিনিস আবার বাদ দিচ্ছি 2.4 থেকে। 2.5 আছে, 2.6 আমাদের দরকার নাই, 2.6 দরকার নাই। এই 2.5 পর্যন্ত আমাদের একটু দরকার হবে। 2.5, 2.8 এর মধ্যেও আছে, এই যে কেস আছে প্রফিট এবং নন প্রফিট অর্গানাইজেশন, এটাও পরীক্ষা আছে। তো আমি প্রশ্নগুলি দেখেছি বিগত বছরে। এখন আমরা চ্যাপ্টার 2টা আজকে দেখবো, তারপরে চ্যাপ্টার 11, 12-তে যাবো। এরপরে কিন্তু আমাদের চ্যাপ্টার 11-র কথা বলেছিলাম। 11-তে কি আছে আমরা একটু দেখে নিই। 11-তে আছে আমাদের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, যেটা আমরা ওই যে ফাইন্যান্সিয়াল মার্কেটটা নিয়ে কথা বলছিলাম। এখানে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, এখানে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বাজেটিং টাজেটিং এগুলি পরীক্ষায় থাকতে পারে। তারপরে রিস্ক অ্যানালাইসিস থাকতে পারে। এরপরে হলো এখানে অপটিমাম ক্যাপিটাল। এখানে আমি বলি, এখানে হলো প্রথমে হলো 11-1, 11-2, 11-3, তারপরে হলো 11-6, ঠিক আছে। তারপরে 11-7টা একটু দেখে নিতে হবে। এখানে কেস যদি কোনো কারণে আমরা দিয়ে দিই, তখন ওই কেসের বিষয়টা খেয়াল রাখতে হবে। আর 12তে হলো গভর্নমেন্ট অ্যান্ড ম্যানেজারিয়াল পলিসি, অর্থাৎ এখানে এই যে ইন্ট্রোডাকশনটাও লাগবে। 12-1, 12-2 মার্কেট ফেলিওর থেকে প্রশ্ন আসে। মার্কেট ফেলিওরটা কেন হয়, এটা পাবলিক গুডস গুলি কি কি। 11-1, 12-1, 12-2, তারপরে হলো 12-2 আর হলো 12-3। 12-3-এর মধ্যে সব দরকার নেই, তারপরে এক নজর একটু দেখে যেতে হবে। তাহলে এই 3টা সপ্তাহে আমি যে পয়েন্টগুলি বললাম, এগুলি আপনারা লিখে রাখেন। এগুলি একটু পড়তে হবে, কারণ সব তো আসলে ডিসকাশন করে শেষ করতে পারবো না। এত বিশাল সিলেবাস, প্রশ্নকর্তার একেবারে সে যা খুশি আমি যা পড়াইলো, কিন্তু উনি যদি মনে করেন যে এই জন্য আমি একটু ওয়াইডার স্কেলে স্কোপ গুলি দিয়ে দিচ্ছি। খুব বেশি পড়তে হবে এরকম না, বাট বেস্ট কনসেপ্ট গুলি জানা থাকবে, মিলাইয়া পরীক্ষায় প্রশ্নের উত্তর দেখলে পাস করা যাবে। আমরা এখন চ্যাপ্টার 2-তে চলে যাব। এটা হলো থিওরি অফ দ্য ফার্ম। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। থিওরি অফ দ্য ফার্ম আবার কি, মানে আমরা যদি বলি যে থিওরি অফ দ্য ফার্ম বলতে আমরা কি বুঝি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের এই যে তথ্যটা কি, তথ্য আসলে এখানে মূল জিনিসটা হচ্ছে এটা নিউ ক্লাসিক্যাল থিওরি অফ দ্য ফার্ম, এটাকে বলা হয় ব্ল্যাক বক্স।
ব্ল্যাক বক্স মানে এটার মিনিংটা হচ্ছে যে এখানে যে বিভিন্ন ফার্ম কিন্তু এন্ট্রি যেরকম সহজ না, আবার এক্সিটটাও কিন্তু কখনো কখনো কোনো দেশে সহজ না। সুতরাং মার্কেটে ঢোকা বা মার্কেট থেকে বের হয়ে যাওয়া, হ্যাঁ, অর্থাৎ সাস্টেইনেবিলিটি যেটা বলি আমরা, যে ফার্মের সাস্টেইনেবিলিটি ইন এ ফ্রি মার্কেট ইকোনমি, এটা একটা চ্যালেঞ্জিং প্রক্রিয়ার মধ্যে থাকে। এবং এই থিওরি অফ দ্য ফার্মের মধ্যে কিন্তু অনেকগুলি ইস্যুস কাজ করে। এখানে সরকার আছে, এখানে ট্রেড অ্যাসোসিয়েশন আছে, এখানে অর্গানাইজেশনের ভিতরে যারা কাজ করে তাদেরও কিন্তু একটা রোল আছে। এগুলি আমরা ইন্ট্রোডাকশনের কথা বলছি, তাদেরও একটা রোল আছে। কারণ অর্গানাইজেশনের ভিতরে যদি অশান্তি বিরাজ করে, মালিক পক্ষের সাথে যদি একটা গ্রুপ মিলে যায়, আর একটা গ্রুপ যদি তার মালিক পক্ষের সাথে আবার রাতের বেলায় যায় দেখা করে, দিনের বেলায় একটা গ্রুপ, রাতের বেলা একটা গ্রুপ, তাহলে মালিক কিন্তু কখনো কখনো এরকম একটা অবস্থা সিচুয়েশনের মধ্যে কাউকে চেক করতে পারে না। দুইটা গ্রুপে দেখা যায় যে 19-20-এর মধ্যে তাদের ক্ষমতা আছে, তখন কিন্তু একটা বলা যায় যে এটা ব্যালেন্স অফ পাওয়ারের জন্য একটা গেম থিওরির মতো অবস্থা তৈরি হয়ে যায়। তো ইকোনমিতে এই জিনিসগুলি কিন্তু চলে, যার কারণে এখানে আবার অনেক সময় ফার্মকে টিকে রাখতে হলে অনেক কিছু করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, অনেক খরচ করতে হয়। এক্সটার্নাল ফোর্সেস যারা থাকে তাদেরকে, এক্সটার্নাল পার্টি যারা থাকে তাদেরকে ইনক্লুড করে নিতে হয়। এখন ইনক্লুড কিভাবে করতে হয় সেটা, যেমন আমি একটা কথা বলি যে যেখানে ইকোনমিতে ডিসিপ্লিন কম, সিস্টেমের মধ্যে কোনো গলদ আছে, অথবা সিস্টেমে গলদ না থাকলেও লবিং সিস্টেম যেখানে আছে, হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি কিন্তু ইজিলি একটা প্রোডাক্ট কিন্তু বের করে ফেলতে পারে, এবং তারা একটা বিজ্ঞাপন দিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে পুরো এশিয়া অঞ্চলটাকে তারা কভার করে ফেলতে। আমরা যদি বলি, একটা উদাহরণ দেই যে এখন ওই যে কারিনা কাপুর আর কে জানি তার সাথে করে না, বিজ্ঞাপন দেয় যে বাংলায় কথা বলে, দেখছেন আপনারা এটা? সাইফ আলী খান, ওর হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, সাইফ আলী খান, ওই তারা মোমবাতিটা নিবে দিয়ে বাংলায় কথা বলে, কিন্তু আসলে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ভিন্ন রকম। যে লোক কিন্তু আমার দেশের না, ভাষা আমার দেশের, প্রোডাক্টটা কিন্তু আমার দেশও বিজ্ঞাপনের মাধ্যমে আসছে, আবার ইন্ডিয়াতে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ লাগাই দিচ্ছে, বাংলাদেশে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ লাগাই, কিন্তু যাদের দিয়ে এটাকে ডেমনস্ট্রেট করতেছে তারা পপুলার, বা তাদের একটা সমাজে তাদের ক্রেজ আছে, তাদের ফ্যান গ্রুপ আছে। তো অনেক সময় হয় কি, এই সমস্ত লোকগুলিকে ভিতরে নিয়ে আসা, অর্থাৎ কর্পোরেট সেক্টরের ভিতরে নানান ভাবে কিন্তু এদেরকে লোভ দিয়া দিয়ে নিয়ে আসে, অথবা সরকারি কোথাও কোনো আইন কানুনের মারপ্যাচ আছে, সেখানে কিছু মানে টেবিলের নিচে দিয়া নিয়ে আসছে, যেগুলি ট্রানজেকশন কস্ট বলা হয়। তো এই যে হাই প্রোফাইলের লোকজনদেরকে বিজ্ঞাপনে টেনে নিয়ে আসা, অথবা সরকারি কাজ আদায় করার জন্য ড্রাইভিং দিয়ে বা সুযোগ দিয়ে তার কাছ থেকে নিয়ে আসা, এটাকে ইন্টারনালাইজেশন বলে, ইন্টারনালাইজ করে নেওয়া, অর্থাৎ এক্সটার্নাল ইয়েগুলিকে, পার্টিস গুলিকে ইন্টারনালাইজ করে নেওয়া, নিয়ে সেখান থেকে একটা সুযোগ আদায় করা। তো এরকম কিন্তু ইয়ে আছে। আবার এরকম আমি এগুলি সব আলোচনা করব না। ইনফরমাল থিওরি, ইনফরমেশন থিওরি, এখানে ইনফরমেশন থিওরিতে এটাও কিন্তু খুব একটা কনসেপ্ট নতুন করে রেশনালি এটাকে অ্যাকসেপ্ট করা হয়। বলা হয় যে এখানে আসলে অ্যাসিমেট্রিক একটা কথা আছে, অ্যাসিমেট্রিক অ্যান্ড
ইমপারফেক্ট ইনফরমেশন কিন্তু যদি অসামঞ্জস্যপূর্ণ এবং যদি যেটা একেবারে আমার সাথে জুৎসই, যেটাকে বলা হয় পারফেক্ট, যে জুৎসই তথ্য যদি না হয় তাহলে কিন্তু ইনফরমেশন থিওরি সেখানে কার্যকর হয় না। আমার কাছে কিন্তু ইনফরমেশন ইজ এ রিসোর্স। আমরা এই রিসোর্সটাকে কিন্তু একটা পাওয়ারফুল টুল হিসাবে ইউজ করি ফার্মের ক্ষেত্রে। তো যাই হোক, থিওরি অফ ফার্ম বলতে আমরা এই জিনিসগুলিকে মিন করব, অর্থাৎ এই যে থিওরি অফ ফার্মের মধ্যে এই জিনিসগুলি ইনক্লুডেড হয়ে যাবে। এখন নেচার অফ দ্য ফার্ম যেখানে ইকোনমিক অর্গানাইজেশন বলা হচ্ছে, এখন ইকোনমিক অর্গানাইজেশন বলতে এখানে আমরা বলছি যে আসলে যে ইকোনমিক অর্গানাইজেশনে মূলত অনেক প্লেয়ার থাকে। এখানে যেমন সরকারি থাকে, তেমন বেসরকারি থাকে, তেমন আধা সরকারি থাকে, তেমন মাল্টি ন্যাশনাল কোম্পানি থাকে, তেমন এখানে আবার ইয়ে থাকে, কি বলে, ভেঞ্চার গ্রুপ, মানে জয়েন্ট ভেঞ্চার থাকে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকে। তারপরে আবার এটার মধ্যে ট্রেড ইন্টিগ্রেশন থাকে, যে ট্রেড ব্লক থাকে, যে ঠিক আছে আফ্রিকান ইউনিয়ন, আমেরিকান ইউনিয়ন, তারপরে আসিয়ান গ্রুপ, তারপরে G7, এরকম ট্রেড ব্লক বা ইকোনমিক ব্লক থাকে। এই অর্গানাইজেশন গুলি কিন্তু নানান ভাবে ইকোনমিকে বিভিন্ন ভাবে যে কোনো দেশের ইকোনমিকে কিন্তু প্রভাবিত করতে পারে। এটা গ্লোবাল ইকোনমিকেও প্রভাবিত করতে পারে, লোকাল ইকোনমিকেও প্রভাবিত করতে পারে। কারণ যদি দেখা গেল যে আসিয়ান যদি মনে করে যে আমাদের সাথে, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি, ইউরোপিয়ান ইউনিয়ন আমি নিজেও কয়েকবার তাদের সাথে ভিডিও কনফারেন্স করেছি। আমি দেখেছি যে আমাদের দেশ থেকে তারা যখন গার্মেন্টস ইম্পোর্ট করে, তো তারা ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটা প্রতিনিধি আছে, তাদের একটা জোট আছে, এই ওদের বায়ার, যেটাকে আমরা বললি যে বায়ার, তারা জোট করছে, জোট করে আমাদের এখানে যখন ওই যে সাভারের ঘটনা ঘটলো, বিল্ডিং ধসের ঘটনা, কি জানি বিল্ডিংটার নাম ভুলে গেলাম, রানা প্লাজা। হ্যাঁ, রানা প্লাজার পরে তারা অনেকগুলি কন্ডিশন দেওয়া শুরু করে দিল। তারা বলে দিল যে তোমরা শ্রমিক নেতা মারা ফেলছো, তোমরা গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য পাওনা দাও না, তোমরা তাদের পরিবেশের প্রতি খেয়াল রাখো না, তোমাদের কাছ থেকে পোশাক নিতে হলে তোমাদের এই সমস্ত কমপ্লায়েন্স করতে হবে। তো এইভাবে কিন্তু এই they are not the economic organization, but they have the influence like intervening the economic. তারপরে তো একটা কথা আছে, ট্রিপল হেলিক্স নামে একটা কথা আছে, সেখানে কিন্তু আবার ওখানেও আমি আমার সুযোগ হয়েছিল এরকম বিভিন্ন মানে ফোরামে হিসাবে, আলোচক হিসেবে গিয়েছিলাম। সেখানে অনেকগুলি, যেমন আইএলও তো আসেই, এটা তো সরকারি ইউএন এর সাথে কাজ করে। এটার বাইরেও কিন্তু ট্রিপল হেলিক্স বলতে আমরা বুঝাই যে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি বা রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি। তো এই তিনটা শক্তি, কিন্তু আমি এর বাইরে আরেকটা শক্তিকেও আমি কনসিডার করার জন্য বলি, যে আমি নিজেও যখন কলকারখানার ন্যাশনাল আইজি ছিলাম, তখন আমি বলতেছিলাম যে আসলে সিভিল সোসাইটি ইজ অলসো অ্যানাদার ফোর্স। তো যখন গভর্নমেন্ট কোনো ডিসিশন নেয়, তখন কিন্তু গভর্নমেন্টের পলিসি মেকিং এর মাধ্যমে ডিসিশন গুলিরা মানে ফর্মুলেট করে এবং সেগুলি বাস্তবায়ন করে। কিন্তু এই পলিসি মেকিং এর মূল উৎসটা হচ্ছে আসলে রিসার্চ থেকে আসে, রিসার্চ করে একটা ফাইন্ডিংস আসে, আর রিসার্চটা করে কিন্তু কোথায়, ইন্ডাস্ট্রির উপরে। এবং ইন্ডাস্ট্রিতে রিসার্চ করতে গেলে কিন্তু সেখানে ইন্ডাস্ট্রি থেকে রিসার্চটা ফাইন্ডিংস আকারে নিয়ে আসলে হবে না, এটার আবার একটা প্রেসার গ্রুপ লাগে, যাদেরকে আমরা বলি সিভিল সোসাইটি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলি, যে কোনো বিশ্ববিদ্যালয় বলি, প্রাইভেট ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্যান্য যারা আছে, নর্থ সাউথ অথবা আইইউবি অথবা আমার আইসিএম এর কথা,
হ্যাঁ, আমরা একটা গবেষণা করলাম, ফাইন্ডিংসটা ডিসেমিনেট করলাম, কিন্তু ডিসেমিনেশনের ক্ষেত্রে যাদেরকে জানাইলাম, সরকারকে একটা লবিস্ট গ্রুপ হিসাবে তখন কিন্তু এই পলিসিটা অ্যাকসেপ্ট করার জন্য, অ্যাডাপ্ট করার জন্য একটা সিভিল সোসাইটি গ্রুপ থাকে যারা এই কাজটা করে, যারা মেডিয়েটর হিসেবে তখন কাজ করে। সুতরাং আমরা ট্রিপল হেলিক্স বলি ঠিক আছে, কিন্তু ট্রিপল হেলিক্সটা হচ্ছে তাহলে একদিকে গভর্নমেন্ট, আরেকদিকে ইন্ডাস্ট্রি, আরেকদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়। গভর্নমেন্টের সাথে ইন্ডাস্ট্রির কানেক্টিভিটি আছে, ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি বা রিসার্চ অর্গানাইজেশনের কানেক্টিভিটি আছে, রিসার্চ অর্গানাইজেশন ফাইন্ডিংস এর সাথে আবার গভর্নমেন্টের পলিসি মেকিং এর একটা কানেক্টিভিটি। সো ইকোনমিক অর্গানাইজেশন কিন্তু আসলে এই তিনটা কম্পোনেন্টস কে প্লাস ওই যে বললাম যে ট্রেড ইউনিয়ন, ট্রেড অ্যাসোসিয়েশন, ট্রেড ব্লক, এই সমস্ত অর্গানাইজেশন গুলি জড়িত হয়েছে। এখন এটা ন্যাচারাল, এটা হতে হয়। কারণ হলো যে এখানে কেন হয়, যে এখানে আসলে আলটিমেটলি এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস। হ্যাঁ, এখানে আলটিমেট উদ্দেশ্য তো এটা, তাই না? ইউনিভার্সিটি বলি আর গভর্নমেন্ট বলি, ইন্ডাস্ট্রি বলি, হয় সরকার সার্ভিস দিচ্ছে, গুডস দিচ্ছে, অথবা ইন্ডাস্ট্রি দিচ্ছে। হ্যাঁ, এখন এইটা কি প্রক্রিয়া দিচ্ছে? এটা মার্কেটের মাধ্যমে। এটা একটা ট্রেডিং স্পট মার্কেট হতে পারে, লং টার্ম কন্ট্রাক্টের মাধ্যমে হতে পারে, তারপরে ইন্টারনালাইজেশন ট্রানজেকশন উইদিন দ্য ফার্ম, অথবা ফার্মের ভিতরে যে সমস্ত আমি কিছুক্ষণ আগে বললাম যে এই জিনিসগুলিকে ইন্টারনালাইজেশন করতে হয়। মালিক অনেক সময় ইচ্ছা করলেও একজন মেধাবী কর্মকর্তাকে সরাই দিতে পারে না, কিন্তু তার বিরুদ্ধে হয়তো আরো 3-4 জন ক্ষেপে আছে। মালিক মনে করে যে এই লোকটা থাকাতে আমার অনেক কিছু সেভ হচ্ছে, বাট এইটাকে, এই যে এক্সটার্নালিটিসটাকে ইন্টারনালাইজ করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি বেক্সিমকো এবং স্কোয়ারে ভিজিটে গিয়েছিলাম, সেখানে হয় নাই ভিজিটেড দেয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। আই হ্যাভ সিন টু গাইজ দেয়ার, দুইজন অনেক বয়স্ক লোককে দেখলাম সেখানে, এবং তারা কেউ 68-তে মেট্রিক পাস, কেউ হয়তো 69-এ এসএসসি পাস করে তারা তখন ওই এখন পর্যন্ত তারা চাকরিতে আছে। মানে তাদের বয়স কারো 75, 76, 78 এরকমও আছে। তো আসলে ঘটনাটা হচ্ছে কি, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ওয়াই you people are still in service and you are crazy to capture the salary at the end of the month in a higher bracket. বলুন যে আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আমি আমার স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করি, এটাও যেরকম একটা জিনিস ঠিক, তেমনি মালিকও চাচ্ছে যে আমি হাইটা গেলেও যেটুকু উপকার হবে, আর আমার থেকে যদি জুনিয়র যাদের অভিজ্ঞতা কম তাদের 10 জনও যদি সুপারভাইজ করে, তাহলে আমার একজনের সমান কিন্তু সেই মানে ইনপুট দিতে পারবেন। তো এটা আসলে হয়, এটা আমি ওই যে পিপলস সিরামিকে গিয়ে দেখলাম যে একটা বয়স্ক লোক, মানে অ্যাবাভ 65। তো আমি বললাম যে ওয়ার্কিং লেভেলে, একদম ওয়ার্কার্স লেভেলে, আমি বললাম যে ওরে সুপারভাইজিং লেভেলে কেন রাখছেন? বললো যে সে কিন্তু মানে এই প্রোডাকশন লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় সিরামিকের যে মোল্ড গুলি আছে বা যে ক্লে গুলি সাজাইয়া তারা মোল্ড বানাইয়া পরে এটা খাদের মধ্যে বসাইয়া এটাকে শেক দিয়া বাইর করে, বলে যে সে বলতে পারে যে এই প্রোডাক্টটা র মেটেরিয়াল স্টেজে, যে তুমি যেটা বানাইছো এটা ইট পোড়ানোর আগে বলতে পারো যে এইটা খারাপ হয়ে যাবে, এটা সরাও। তো মানে কাজ করতে করতে আসলে মানুষের যে এক্সপেরিয়েন্সটা, এটা এরকম একটা পর্যায়ে না, সে কারণে অনেক সময় ইন্টারনালাইজ করতে হয়। এই জিনিসগুলি কিন্তু এখানে আছে। এখন এখানে এই ট্রানজাকশন কস্টের পরে কিন্তু কোঅর্ডিনেশন কস্ট বলে একটা কথা আছে। সরি, ট্রানজাকশন কস্ট থিওরির মধ্যেই কিন্তু একটা কোঅর্ডিনেশন কস্ট আছে। এখানে চার্জ কস্ট, বার্গেনিং কস্ট, কন্ট্রাক্টিং কস্ট, হিডেন ইনফরমেশন এবং হিডেন অ্যাকশন। Hidden information, this relates to asymmetric referred to earlier one, or several parties to transact may have more information relevant to the transaction than others.
A classic example of this is second-hand car market, where sellers have a big advantage over buyers. এটা ওষুধের দোকানও হয় আমাদের দেশে। অবশ্য পুরাতন এই গাড়ির কথা বলা হচ্ছে, যে পুরাতন গাড়ি, আচ্ছা, বলা হয় যে সেলারের কিন্তু একটা বিশাল একটা সুযোগ কিন্তু তারা নেয় বায়ারদের উপরে। দিস দিস হ্যাজ মেনি consequence for the market which are discussed later. এটা পরে বসে আরো ডিটেলস আলোচনা করেছে। মানে এখানে আসলে যে কথাটা বলা হচ্ছে যে আমরা কিন্তু আমরা যখন ওষুধ কিনতে যাই, আমরা কিন্তু নর্মালি এই একটা ট্যাবলেট কিন্তু এক দোকানে এক দাম হলে আরেকটা কোম্পানির দোকানে কিন্তু আরেক দাম। আমরা কিন্তু ব্র্যান্ডটা অনেক সময় ডাক্তার লিখে দেয়, আবার কোনো কোনো সময় কিন্তু ব্র্যান্ড না লিখে জেনারিক নেমটা লিখে দেয়। আমরা মনে করি যে জেনারিক নেমটা লিখে দিলে তো আমরা আর ব্র্যান্ড খুঁজি না। যখন ব্র্যান্ড লিখে দেয় তখন এটা খুঁজি, এটা এই দোকান থেকে ওই দোকানে যায়। হ্যাঁ, এখন ওই দেখা গেল যে কোনোটা 7 টাকা দাম, কোথাও 5 টাকা দাম, কোথাও 8 টাকা দাম। এখানে কিন্তু সেলার্স একটা সুযোগ নেয়। যখন ব্র্যান্ড লেখা দেয় তখন কিন্তু আর সুযোগ থাকে না, কিন্তু যখন ব্র্যান্ড লেখে না তখন কিন্তু সে বলে যে হ্যাঁ এটা ইসমোপ্রাজল, এটা পেন্টাপ্রাজল, এটা রেবাপ্রাজল, এটা রেনিটিডিন, মানে যে কোনো একটা দিয়ে বলবে যে এটা এটা নিয়ে যান, এটা একই জিনিস। তো অনেক সময় হয় কি এই জিনিসটা ইনফরমেশন আসলে ইনফরমেশন যেটা, এইটা কিন্তু গাড়ির ক্ষেত্রে এরকম হয়। আমি নিজেই যখন গাড়ি কিনতে গেলাম তখন আমি বললাম যে আপনি যে বলছেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু এটা জিরোতে মিটার চলে আসছে, হাউ কাম? বলে যে দেখেন এটা তো কম্পিউটারেও আপনি চেক করতে পারেন, এটার এই নাম্বার টাম্বার ঢুকায় দিলে কম্পিউটার পর করে আপনাকে সমস্ত ইনফরমেশন ডিসপ্লে করে দিবে। আপনি এখানে আসলে এই কার সাথে কিছু থাকে, সেকেন্ড হ্যান্ড কারের ক্ষেত্রে এগুলি থাকে, মাইলেজ কত কিলোমিটার বা কত মাইলেজ আসলে রান করেছে, করার পরে এই দেশে আসছে। আসলে এই জায়গাগুলিতে অনেক সময় একটা ইয়ে থাকে। তো এই কথাটা কেন আসছে, এটা আমরা বলছি যে এই যে ট্রানজেকশন, মানে এটা হলো যে আসলে আমরা যেটা বলেছি যে কিছু কিছু কস্ট আছে, যে কস্ট গুলি আমার আমাকে মোটিভেট করে এবং কোন কোন সময় আমাকে বিভিন্ন গিফট দিয়েও কিন্তু হইলো আমাকে এই মালগুলি বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। তার মানে ট্রানজেকশন কস্ট 2-3-4 রকমের উদাহরণ দিলাম, যে সাইফ আলী খান আর তার বউরে নিয়ে আসা, আবার হয়তো এনবিআর এর অথবা কোনো পুলিশ কর্মকর্তা, অথবা যেখানে ঘুষের সুযোগটা বেশি থাকে আর কি, সুযোগটা এখানে তাকে কিভাবে কনভিন্স করে কাজটা আদায় করে নিয়ে আসা। আরেকটা হতে পারে যে সেলার ভাইয়াকে কিভাবে মানে কনভিন্স করে সেখানে তাকে হয় আদার অতিরিক্ত একটা সুযোগ দিবে, বলে দিবে যে এটার সাথে এটা ফ্রি, এটার সাথে এটার সুযোগ দিব, এই সমস্ত জিনিস। তো এই জন্য এখানে যারা কাজ করে তাদেরও নিজস্ব কিছু কস্ট আছে, তারা এই কস্ট গুলি কনসিডার করতে হয়, কারণ বুকস অফ অ্যাকাউন্টস এ প্রাইভেট সেক্টরে এই কস্টটাকে কোনো না কোনো ভাবে তাদের দেখাইতে হয়। আর এরপরে হলো মোটিভেশন থিওরি সম্পর্কে আমার আসলে খুব বেশি বলার দরকার নাই, এটা আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে কর্মচারীদেরকে মোটিভেট করতে হলে তাদেরকে আইদার স্ট্যাটাস দিয়ে অথবা পে দিয়ে, তাদের পেরোল বা স্যালারি বাড়ায় দিয়ে, এখানে অনেক রকমের মানে স্ট্র্যাটেজি আছে, এটা এখানে করা আছে। এবং অনেক সময় দেখা যায় যে তাকে পুরস্কৃত করা, তার সাথে খুব ভালো ব্যবহার করা, তারপরে হলো এই সমস্ত সুযোগগুলি করা। তারপর হচ্ছে প্রপার্টি রাইটস থিওরি, এটাও কিন্তু ফার্মের একটা গুরুত্বপূর্ণ থিওরির মধ্যে পড়ে। এখানে ইকোনমিক থিওরির একটা বড় অংশ হলো রিলেটিভলি
নিউ এরিয়া অফ ইকোনমিক থিওরি। এটা যদিও ইয়ে হয়, এখানে বলা হচ্ছে প্রাইভেট ওনারশিপ অ্যাসোসিয়েটেড প্রপার্টি রাইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটালিস্ট সিস্টেম। হ্যাঁ, আর এটা হলো যে আমি আসলে আহ, আহ, যে পণ্যটা বিক্রি করি অথবা যে যে সমস্ত দেশকে আমি আমার মাল্টিনেশনাল কোম্পানি হলে আমি মার্কেট এক্সপান্ড করি, আমি মার্কেটটাকে ধরে রাখার চেষ্টা করি, সেখানে কিন্তু আসলে অনেক রকমের কন্ট্রোল মেকানিজম আরোপ করা হয়। তো এই কন্ট্রোল গুলি কিন্তু হয় তারা সরকারকে কন্ট্রোল করে অথবা সরকারের কন্ট্রোলকে তারা নিজের আয়ত্তে নিয়ে আসে। এই কথাগুলি এখানে রিসাইডিয়াল থিওরি, রিসাইডিয়াল রিটার্ন এখানে বলা হচ্ছে। এই জিনিসগুলি তুল্য হবে এই প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আসলে প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেলটা কতগুলি এখানে বলা হচ্ছে যে এই মডেলটা আসলে ধরে নেওয়া হয় যে মুনাফা আসলে করার জন্যই তো মানুষ ব্যবসা করে, তাই না? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ প্রফিট। এখন এই ম্যাক্সিমাইজ প্রফিট মানে মুনাফা অর্জন করতে গিয়ে কিন্তু তাকে ইকোনমিক্সের ভাষায় আমরা যেটা বলি যে এখানে তার বেসিক প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল বা বিপিএম যেটা, এইটা বলা হয় যে আসলে ফার্ম প্রডিউস করে আউটপুট কি জন্য? কারণ হলো মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ সমান হবে। হ্যাঁ, মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ যদি সমান হয়ে যায় তাহলে এখানে এই প্রফিটটাকে এনশিওর করা সহজ হবে এবং মার্জিনাল কস্ট বা যাই কিছুই বলি না কেন, টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, এগুলির সাথে কিন্তু একটা লিঙ্ক আছে যে আসলে কোন এনভায়রনমেন্টের মধ্যে এই মডেলটাকে অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ এই মডেলটার জন্য কতগুলি শর্ত আছে, শর্তগুলি কি, অ্যাজাম্পশনস গুলি কি? The basic profit maximization model actually has following assumptions. বলা হচ্ছে যে ফার্ম তো এখন ভাবেই আসলে এই ডিসিশনটা নেয়, সিঙ্গেল ডিসিশন মেকার। দ্য ফার্ম প্রডিউসেস সিঙ্গেল প্রোডাক্ট। হ্যাঁ, আসলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ইয়ে করা হয়। দ্য ফার্ম প্রডিউসেস করে সিঙ্গেল মার্কেট, প্রডিউস অ্যান্ড সেলস ইন সিঙ্গেল লোকেশন। হ্যাঁ, এখানে আউটপুটের সাথে এখানে এভারেজ কস্ট এবং মার্জিনাল রেভিনিউ একটা সম্পর্ক দেখানো হয়েছে প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেলে। কোথায় সবচেয়ে ম্যাক্সিমাইজ, অর্থাৎ এখানেও একটু ডিএমের মতো, অর্থাৎ যেখানে এমসি এবং মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হয়, এই যে পয়েন্টটা সমান, এখানে হয়তো একটা মূল্য নির্ধারিত হয়, এখানে একটা কোয়ান্টিটি নির্ধারিত হয়। তো এই জিনিসগুলি কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল প্রত্যেকটারই কিন্তু আবার বর্ণনা দেওয়া আছে শর্তগুলি। আমরা এই শর্তগুলি দেখে নেব। প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট ফর্মুলা, এটা তাহলে কি হতে পারে স্যার? তো প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট প্রফিট ফর্মুলা, ম্যাক্সিমাইজিং আউটপুট ফর্মুলা সেটা আলাদা, এটা আলাদা। এখানে হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল। আর প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট ফর্মুলা সেটা ভিন্ন জিনিস, সেটা হলো কত উৎপাদন করবে। আর এখানে হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেলটা কার্যকর করতে হইলে এই শর্তগুলি যেখানে থাকে সেই শর্তগুলির আলোকে তারা কাজ করে এবং সেই কাজটা কিন্তু এখন, হ্যাঁ, কখনো কখনো কেউ কেউ বলতে পারে যে স্যার একটা কোম্পানি তো শুধু একটা পণ্য উৎপাদন করে না। হ্যাঁ, যারা একটা পণ্য উৎপাদন করে, একটা পণ্য মার্কেট করে, একটা লোকেশনে করে, তাদের জন্য একরকম, আবার যারা একাধিক পণ্য উৎপাদন করে তারা কিন্তু এখন চালাক হয়ে গেছে, প্রত্যেকটা পণ্যের জন্য কিন্তু আলাদা আলাদা ক্যালকুলেশন করে কর্পোরেট অফিসে এসে তারা একসাথে করে। সুতরাং আলটিমেটলি প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে সিঙ্গেল হয় এবং টার্গেট বায়ার গ্রুপও তাদের আলাদা আলাদা থাকে। এগুলির কতগুলি লিমিটেশন আছে, এখানে 4টা লিমিটেশনের কথা বলে দেওয়া আছে। যে লিমিটেশন গুলি কি কি, আসলে এটা খুব
গুরুত্বপূর্ণ, যে এখানে এজেন্সি প্রবলেম থাকে, এখানে ম্যানেজমেন্টের প্রফিট মেজারমেন্টের সমস্যা থাকে, এখানে অনেক সময় প্রফিট এস্টিমেট করলে হয় না, এখানে রিস্ক আনসার্টেনিটি থাকে, এখানে মাল্টি প্রোডাক্ট ফার্মস এর ক্ষেত্রে এটা একটা সমস্যা হয়ে যায়, যে আসলে একটা কোম্পানি কিন্তু সারা জীবন শুধু একটা প্রোডাক্ট, একটা মার্কেট, একটা লোকেশন নিয়ে কাজ করলে টিকে থাকতে পারে না। এই লিমিটেশন গুলি এখানে বলা হচ্ছে। সুতরাং প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল কি, এবং এইটার সম্পর্কে যদি পরীক্ষা এটা শর্ট নোট আকারে যদি আসে তাহলে মিরাইজিরা উত্তর করতে হবে, অথবা যদি প্রশ্ন থাকে যে ডিসকাস দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন মডেল উইথ ইটস শর্টকামিংস অর লিমিটেশন, তখন এই লিমিটেশন গুলি বলতে হবে। আর এজেন্সি প্রবলেম কি, এটা পরীক্ষা থাকে যে এজেন্সি প্রবলেম কি এবং এজেন্সি প্রবলেম দূর করার উপায় কি। এজেন্সি প্রবলেমটা আসলে এটা যে এজেন্সি থিওরি, আমি বোধহয় 5 মিনিট পরে আমার ওষুধ খাইতে হবে, তো আমি এক সেকেন্ড একটু ডাক্তারের ফোনটা ধরি। হ্যালো, আচ্ছা কেন এতবার আমাকে একটা মেসেজ দেওয়ার পরে আই গট ইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এজেন্সি প্রবলেমটা আসলে অর্থাৎ এখানে এজেন্সি বলতে বুঝে যে দুটা পক্ষ থাকে। একটা পক্ষ হলো মুখ্য কর্তৃপক্ষ, আর মুখ্য ব্যক্তি তার এজেন্ট নিয়োগ করে। হ্যাঁ, এখন এই প্রিন্সিপাল এন্ড এজেন্ট এই দুটার মধ্যে কিন্তু আসলে একটা সম্পর্কের দরকার। এই সম্পর্কটা কোনো কোনো সময় কনফ্লিক্টিং পর্যায়ে যায়, আবার কখনো কখনো এটাকে মিটিগেশন বা একটা হ্যাপি ম্যারেজের মধ্যে যায়। এখন এটার কারণটাই হলো ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যখন তৈরি হয় তখন প্রিন্সিপাল এজেন্টের মধ্যে প্রবলেমটা তৈরি হয়। এখন ইন্টারেস্টটা কি, এই ইন্টারেস্টটা কিন্তু নানান রকমের ইন্টারেস্ট থাকে। এজেন্সিকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, কিভাবে তার সাথে ডিল করা হয়, তারপরে তার মানে আমরা যখন শাটডাউন পয়েন্ট কনসিডার করি তখন কিন্তু আমরা কনসিডার করি ভেরিয়েবল কস্ট আর হলো মার্জিনাল কস্ট। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট এবং মার্জিনাল কস্ট। যেমন এখানে একটা টেবিল আছে, এখানে কোয়ান্টিটি আছে, এখানে এভারেজ ভেরিয়েবল কস্ট আছে, এখানে এভারেজ কস্ট আছে। এভারেজ ভেরিয়েবল কস্ট এবং এভারেজ কস্ট এই দুইটা যোগ করে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে কিন্তু গুণ করলে আমি কিন্তু পেয়ে যাই, টোটাল কস্টটা পেয়ে যাই। আর এখানে মার্জিনাল কস্ট আছে। এখানে আমাদের অবশ্য টোটাল কস্ট দেওয়া নাই, আমাদের দরকারও নাই, আমরা এটা থেকেই শাটডাউন পয়েন্ট বের করতে পারবো। আমাদের এখানে অর্থাৎ এভারেজ কস্টের একটা এখানে এই কোয়ান্টিটির এগেইনস্টে এভারেজ কস্ট দেওয়া আছে, কোয়ান্টিটি কস্ট এগেইনস্টে এভারেজ ভেরিয়েবল কস্ট এবং এভারেজ টোটাল কস্ট দেওয়া আছে। হ্যাঁ, আর মার্জিনাল কস্টটাও দেওয়া আছে। হ্যাঁ, মার্জিনাল কস্টটাও দেওয়া আছে। এখানে হলো মার্জিনাল কস্ট দেওয়া আছে। এখন এখানে এই উত্তরটা এখানে দেওয়া আছে যে এটা জাস্ট হলো ট্রাই বলাতে যে এখানে ইউজিং দ্য ইনফরমেশন ফিগার 1 and টেবিল 2 above the market given price is 1.83, অর্থাৎ বাজারে ধরে নেওয়া যায় যে বাজারের মূল্য হলো, এখানে বাজার মূল্য কিন্তু দেওয়া নাই, 1.83। হ্যাঁ, এটা একটা পণ্যের কথা বলছে। দি প্রোডাক্ট শুড, এখন তাহলে শাটডাউন পয়েন্ট কোথায় হবে এবং
ব্রেক ইভেন পয়েন্ট কোথায় হবে সেটার জন্য আমি জাস্ট একটা ক্লিক দিয়ে এখানে একটা তো বলছে যে তুমি যেটাতে ক্লিক দিচ্ছ এটা জাস্ট আমি আন্দাজে একটা দিয়ে দিচ্ছি আর কি, ক্লিক দিয়ে দেওয়ার পরে এটা ইনকারেক্ট আসছে দিয়া তারা একটা ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, তো এইটা একটা ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যা দিয়ে এখানে বলে দিয়েছে যে আসলে মূলত ভেরিয়েবল কস্ট as long as price is greater than minimum average variable cost, এখানে প্রাইস হলো 1.83 টাকা, তাই না? আর এভারেজ ভেরিয়েবল কস্ট কিন্তু যেটা একদম লোয়েস্ট ইয়াতে আসছে 1.72 টাকা। তার মানে হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন আউটপুট অর্থাৎ কোয়ান্টিটি হলো 60, তো টোটাল লেভেল অফ আউটপুট ইজ 165, তার মানে হলো losses would be amount to 75. যদি আমার এখানে 165 আউটপুট মানে বিক্রি হয় এই রেটে 60 ইউনিটের 1.72 টাকা দাম ধরে, সরি 1.83 টাকা দাম ধরে, তাহলে কিন্তু আমার লস হবে 75। তার মানে আমাকে এই অবস্থায় শাটডাউনে যেতে হবে। এটা আমরা আজকে অবশ্য এইভাবে থিওরিটিক্যালি বোঝা যাবে না, আমরা অঙ্কটা করবো একদিন। আমরা অঙ্কটা পরে এক সময় আমি ব্রেক ইভেন অ্যানালাইসিস যখন চ্যাপ্টার 12 করবো তখন অঙ্কটা করে আমরা এখানে দেখায় দিব যে হাউ টু ক্যালকুলেট ইট। এটা পরীক্ষায় থাকে যে শাটডাউন পয়েন্ট এবং ব্রেক ইভেন পয়েন্ট কি এক জিনিস, যদি না হয় তাহলে বুঝিয়ে বলো, এক্সপ্লেইন দা ব্রেক ইভেন পয়েন্ট এন্ড শাটডাউন পয়েন্ট। অথবা পরীক্ষা থাকে from the given table find out the break-even point and shutdown point. এই দুইটা কিন্তু মোটামুটি পরীক্ষায় বলা যায় যে 60 থেকে 70% মোটামুটি এই একটা প্রশ্ন থাকে। তো এটা আপনারা নিজেরাও দেখবেন, এটা গুগলে সার্চ করলেও পাওয়া যাবে যে শাটডাউন পয়েন্ট টেবিল অথবা ব্রেক ইভেন এন্ড শাটডাউন পয়েন্ট টেবিল খুঁজলে টেবিল থেকে আপনারা ওইভাবে বের করে নিয়েও আপনারা ওইটা কেউ গুগল সার্চ দিয়ে কম্পিউটারে ওইটা বের করে অঙ্কটা দেখতে পারেন, অথবা আমরা পরীক্ষা আসছে এরকম একটা অঙ্ক আলোচনা করতে পারি। স্যার এলিমেন্টস গুলো সহ গ্রাফটা একটু বুঝে দিলে স্যার ভালো হতো, গ্রাফের যেসব এলিমেন্ট গুলো আছে আর স্যার কার্ভটা ঊর্ধ্বগামী নিম্নগামী ব্যাপারটা কখন হচ্ছে একটু বুঝে বললে ভালো হতো স্যার নেক্সট ক্লাসে। স্যার হ্যাঁ, কার্ভের নেচারটা আর কি স্যার? মার্জিনাল কস্ট, হ্যাঁ মার্জিনাল কস্টটা কিন্তু আসলে যেটা আমরা এখানে করেছিলাম, মার্জিনাল কস্টের কথা যেটা বলেছিলাম, মার্জিনাল কস্টের নেচারটাই হলো এইটা একদম লোয়েস্টে চলে যায়, লোয়েস্টে গিয়ে এরপরে প্রথমে যেটা থাকে এটা বাড়তে থাকে, তারপরে কমতে থাকে মার্জিনাল কস্ট। মানে মার্জিনাল কস্ট বলতে কমতে থাকবে, কেন কমবে? অর্থাৎ আমরা তো ওই যে বললাম যে আমি একটা ফ্যাক্টরিতে যদি উৎপাদন নাও করি তাহলেও কিন্তু ফ্যাক্টরির ভাড়া দিতে হয়, দারোয়ান দিতে হয়, তেল পানি লাইটের ইলেকট্রিসিটি কস্ট দিতে হয়। আর যদি এটা উৎপাদনের কাজে লাগাই তাহলে ফিক্সড কস্ট যত বেশি উৎপাদন করব তত পার ইউনিট কস্ট কমে যাবে, অর্থাৎ প্রতি একক উৎপাদন যত বাড়াবো তত কস্ট কমে যাবে, অর্থাৎ মার্জিনাল কস্ট ফর ইচ ইউনিট এটা কমে যাবে। প্রথম দিকে এইটা যা থাকবে এটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে লোয়েস্ট আসবে, লোয়েস্ট থেকে এরপরে আবার কিন্তু এটা বাড়বে, কিন্তু বাড়ার হারটা প্রপোর্শনটা খুব কম অপটিমাম লেভেলে। হ্যাঁ, এভারেজ কস্টটাও তাই, এটা এভারেজ কস্ট প্রথম দিকে একটু থাকে কিন্তু এটা একটা লোয়েস্ট স্টেজে যায়, তারপরে আবার বাড়তে থাকে। হ্যাঁ, তারপরে টোটাল কস্টটাও তাই, এভারেজ টোটাল কস্টটাও কিন্তু প্রথম দিকে কম থাকে, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকে, কমতে থাকে, কমতে কমতে একদম একটা লোয়েস্ট লেভেলে যায়, তারপরে আবার বাড়া শুরু করে দেয়। সুতরাং এই যে বাড়তিতে যাওয়ার আগে মার্জিনাল কস্টের যেই অংশের সাথে এটা ইন্টারসেকশন হয় সেই জায়গাটায় ব্রেক ইভেন পয়েন্ট হবে।
আমরা এই কিছুক্ষণ আগে যে অঙ্কটা দেখালাম ওখানে আমরা দেখলে বুঝতে পারবো যে কত কোয়ান্টিটিতে গেলে আমরা এই পয়েন্ট গুলি খুঁজে পাবো যে কত পয়েন্টে যাইয়া এটা বাড়ছে, কত পয়েন্ট এটা কমছে, অর্থাৎ কত কমছে কত বাড়ছে। এবং এটা P1 P2 স্যার এখানে কি ইন্ডিকেট করছে স্যার? P1 হচ্ছে অরিজিনাল প্রাইস প্রাইস আর P2 হচ্ছে নিউ প্রাইস, নতুন নিউ প্রাইস। প্রাইস। জি স্যার, জি স্যার। হ্যাঁ, নিউ প্রাইস মানে ওটা যদি 20 টাকা হয় তাহলে নিচেরটা হলো 10 টাকা, তার মানে অটোমেটিক্যালি কিন্তু আমি লসের দিকে যাচ্ছি, তাই না? স্যার শার্ট Yes, sir. জি স্যার। হ্যাঁ, স্যার শাটডাউন পয়েন্টে আসলে কি স্যার হ্যাঁ, শাটডাউন পয়েন্ট স্যার শাটডাউন পয়েন্টে আসলে কি স্যার প্রোডাকশন কি চালু রাখা ঠিক হবে? না না না, ওইটাই বলা হচ্ছে শাটডাউন পয়েন্টে যেখানে স্যার তখন স্যার ফিক্সড কস্টটা তো দিতে হবে স্যার। ফিক্সড কস্ট যেটা অসুবিধা নেই। তখন তো স্যার ফিক্সড কস্টটা তো দিতে হবে আমাকে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার অফিসে আমি একটা রুম ভাড়া নিলাম, আচ্ছা ঠিক আছে, অফিস চলতেছে, অতিরিক্ত একটা রুম ভাড়া নিলাম, রুম ভাড়া নিয়ে আমি এখানে একটা যোগা সেন্টার খুললাম। এখন যোগা সেন্টার বা যে রুমটা ভাড়া নিলাম এটা ভাড়া হলো 10,000 টাকা। আর যদি যোগা সেন্টার খুলে আমি ইয়ে করি, একজন টিচার রাখি, সে টিচারকে যদি আমার 15,000 টাকা ইয়ে দিতে হয়, বেতন দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমার কি সেই যোগা সেন্টার চালু রাখা ঠিক হবে? কারণ আমি যত টাকায় ভাড়া করলাম তার থেকে কিন্তু টিচারের বেতন আরো বেশি দিলাম। স্যার হ্যাঁ, এখন একটা নির্দিষ্ট যদি সময় আমার- ওয়েট করতে হবে না স্যার? এটা মার্কেটটা কি কোনো ডেভেলপ হয় কিনা বা আমার এটা কি কোনো Exactly, এখন নির্দিষ্ট আমার কথা হচ্ছে একটা যদি সময় আমি- ওয়েট করার দরকার আছে কিনা? হ্যাঁ, যদি আমি 15,000 পর্যন্ত পাই, 15,000 পর্যন্ত যদি যারা যোগা সেন্টারে আসবে ক্লায়েন্ট, তাদের কাছ থেকে যদি আমি 15,000 টাকা প্লাস 10,000 টাকা 25,000 টাকা পর্যন্ত যদি পাই, তাহলে আমার কি হবে? ব্রেক ইভেনে চলে যাবে এটা। কিন্তু যদি দেখা যায় যে আমি ওই সংখ্যায় পাচ্ছি না, কোয়ান্টিটিও কমে গেছে এবং হয় কোয়ান্টিটি কমে গেছে অথবা প্রাইস কমে গেছে, যে লোকগুলি আসতো তারা 1,000 টাকা করে দিচ্ছে না, বা তারা 2,000 টাকা, 10 জন আসছে তারা 2,000 টাকা করে দিচ্ছে না। 2,000 টাকা করে দিলেও কিন্তু আমার লাভ নাই। লাভ নাই কি জন্য? আমার টোটাল 25,000 টাকা খরচ হচ্ছে, আমি 10 জনের কাছ থেকে পাচ্ছি 20,000 টাকা, তাইলে আমার কিটা চালানো ঠিক হবে? না কারণ স্যার। ওই যে লোকগুলি আসে এটা কিন্তু আমার ভেরিয়েবল কস্ট, এই ভেরিয়েবল কস্টটা আমাকে চিন্তা করতে হবে, এবং ওখানে যদি মার্জিনালি বাড়ে তখন আমি এটা রাখবো, আর মার্জিনালি যদি না বাড়ে তাহলে আমি এটাকে ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত চেষ্টা করবো। ব্রেক ইভেন পয়েন্ট যদি আমি দেখি যে ব্রেক ইভেন পয়েন্ট থেকে আমার নিচের দিকে যাওয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ আমার কস্ট বেড়ে যাচ্ছে, অ্যাভারেজ কস্ট, ভেরিয়েবল কস্ট আমার বেড়ে যাচ্ছে, তাহলে আমি এখানে অ্যাভারেজ কস্ট যেখানে লোয়েস্ট, যেখানে মার্জিনাল কস্ট থেকে ইন্টারসেক্ট করছে ওই পর্যন্ত রেখে আমি এটাকে বন্ধ করব, শাট ডাউন করব, কারণ আমার ফিক্সড কস্ট এমনিও দিতে হবে। এভারেজ টোটাল কস্টের স্যার এভারেজ টোটাল কস্টের মধ্যে তো স্যার আমার ভেরিয়েবল এবং ফিক্সড দুটো পোর্শনই আছে, আর এভারেজ ভেরিয়েবল তো স্যার উইদাউট ফিক্সড। তার মানে কি স্যার হ্যাঁ, P1 এবং P2 এর মধ্যে ফারাক হলো স্যার ফিক্সড কস্টটা? P1 হ্যাঁ P2 এর মধ্যে এখানে ফিক্সড কস্ট কনসিডারেশনে আসবে না, এখানে আমরা শুধু ভেরিয়েবল কস্টটাকে নিয়ে আসছি। আর এভারেজ টোটাল কস্টের মধ্যে যখন ব্রেক ইভেন পয়েন্ট যখন কনসিডার করি তখন ফিক্সড কস্ট আসবে। শাটডাউন পয়েন্টের মধ্যে, শাটডাউন কস্টের মধ্যে শুধু ভেরিয়েবল কস্ট আছে। আমি যদি যোগা সেন্টারের জন্য 10,000 টাকা দিয়ে রুম ভাড়া করি, আর যদি টিচারকে না রাখি, মানে স্যার যখন আমার ভেরিয়েবল কস্ট তাহলে আর কভার করে না তখন আমাকে শাটডাউনে যেতে হবে। রাইট রাইট, ভেরিয়েবল কস্ট যখন কভার করবে না, অর্থাৎ ভেরিয়েবল কস্ট যখন বেশি হয়ে যাবে মার্জিনাল কস্ট হচ্ছে, তখন আমি বন্ধ করব, তখন আমি আর উৎপাদন বাড়াবো।
এটা ফিক্সড কস্টের সাথে কোনো রিলেশন, কিন্তু ব্রেক ইভেন পয়েন্টের সাথে ফিক্সড কস্টের একটা রিলেশন আছে। ঠিক আছে, এটা আমরা পরে আরেকদিন আবার অঙ্ক করতে গেলে কস্ট ভলিউম প্রফিটের যে চ্যাপ্টার 12 আপনারা বোধহয় 11-12 পড়বেন, তারপরে আমি ওই দুটো আলোচনা